স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর শহীদদের অবমাননার অভিযোগে বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে কাল। রাষ্ট্রদ্রোহী মামলার একজনে করেছে বলে আমি শুনেছি। এখন আমরা সেই বিষয়ে আমাদের মন্ত্রণালয়ে আসছিল, আমরা তার একটা গাইডলাইন দিয়ে দিয়েছি। শহীদদের নিয়ে এমন কোনো কথা বলেননি তিনি, দাবি বিএনপির। ভুল ধারণার উপর এই মামলাটি করা হয়েছে এবং সরকারও আবেগে বশবর্তী হয়ে এই মামলা করার একটা অনুমতি দিয়েছেন। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি পারমিতাহীন। লুসি অলিভা অলিভ অয়েল, স্প্যানিশ লাবণ্যের সিক্রেট। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে মেয়রের আশ্বাসের পরও ফের আন্দোলনে না যাওয়ার প্রতিশ্রুতি দেননি চিকিৎসকরা। ঘোষণা দিলেন ধর্মঘট স্থগিতের, রোগীদের সীমাহীন দুর্ভোগ। বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় এখনই, বললেন প্রধানমন্ত্রী। মধ্যমায়ের দেশে পরিণত করতে সবার সহযোগিতা আহ্বান। সহিংসতা, অশ্লীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সহযোগিতা করবে ফেসবুক, গুগল, ইউটিউব। সিঙ্গাপুরে বৈঠক শেষে দেশে ফিরে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। প্রতি বছর দেশে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 13,000 নারী। পরীক্ষা নিরীক্ষার বাইরে থেকে যাচ্ছে আরও 91%। এবং তুষার ঝড় কিছুটা বন্ধ হলেও যুক্তরাষ্ট্রের 11টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা বহাল। এ পর্যন্ত 18 জনের মৃত্যু। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে মামলার অনুমোদন পাওয়া আইনজীবী জানিয়েছেন, সোমবার বেগম জিয়ার বিরুদ্ধে মামলাটি করবেন তারা। এদিকে বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের দাবি, শহীদদের নিয়ে রাষ্ট্রদ্রোহ হওয়ার মতো কোনো কথা বলেননি বেগম জিয়া। আজকে বলা হয় যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে। গত বছরের 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের এমন বক্তব্যের প্রতিবাদ আসে বিভিন্ন মহল থেকে। এর পরপরই বক্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বেগম জিয়াকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বেগম জিয়া এ নোটিশের জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। রোববার এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহী মামলার একজনে করেছে বলে আমি শুনেছি। এখন আমরা সেই বিষয়ে আমাদের মন্ত্রণালয়ে আসছিল, আমরা তার একটা গাইডলাইন দিয়ে দিয়েছি। অনুমোদন পেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজউদ্দিন মেহেদী জানিয়েছেন, সোমবার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলাটি দায়ের করবেন তারা। মুক্তিযুদ্ধের শহীদদের তিনি অপমান করেছেন, সে কারণেই তার অপরাধ রাষ্ট্রদ্রোহীর অপরাধের শামিল। যদিও বেগম জিয়ার আইনজীবীর দাবি, রাষ্ট্রদ্রোহ হয় শহীদদের নিয়ে এমন কোনো বক্তব্য সেদিন দেয়া হয়নি। এই বক্তব্য রাষ্ট্রদ্রোহী যে আইনের যে সংজ্ঞা রয়েছে তাতে আসে না। এটা একটা ভুল ধারণার উপর এই মামলাটি করা হয়েছে এবং সরকারও আবেগে বশবর্তী হয়ে এই মামলা করার একটা অনুমতি দিয়েছেন। বেগম জিয়ার পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নিতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময়। বাস্তব ভিত্তিক বিনিয়োগে সব ধরনের সহায়তা দিতে সরকার প্রস্তুত বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।
ঢাকায় 2 দিনের এই বিনিয়োগ সম্মেলনে দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি অংশ নিচ্ছেন দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং বিশ্বের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরেন। বলেন, বিশ্বব্যাপী চরম অনিশ্চয়তা এবং উন্নত দেশগুলোর মন্দা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সামনের দিকে এগিয়ে নিতে পেরেছে। আজকের যে বাংলাদেশ তা অর্ধ দশক আগের বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আজ অনেক বেশি আত্মবিশ্বাসী। আমাদের বাজেটের আকারও প্রায় 5 গুণের মতো বৃদ্ধি পেয়েছে। আমাদের রিজার্ভ বেড়েছে। বাংলাদেশের অর্থনীতি এখন জিডিপির ভিত্তিতে বিশ্বের 45তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে 33তম স্থান অধিকার করে রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াই এখন বিশ্ববাসীর কাছে প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি বলেন, একসঙ্গে কাজ করতে পারলে এ অঞ্চলের দেশগুলোকে আর গরিব মানুষের সমিতি বলার সুযোগ থাকবে না। পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এ বিশ্ব একদিন ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত হবে, এ বিশ্বাস আমার রয়েছে। তবে বিশ্বকে করতে না পারলেও এই অঞ্চলকে করতে পারবো, দক্ষিণ এশিয়াকে করতে পারবো, সে বিশ্বাস আমরা রাখি। দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চিত করতে চাই যে আমরা আপনাদের বাস্তবভিত্তিক বিনিয়োগ প্রস্তাবনা বাস্তবায়নে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। আপনাদের বিনিয়োগের সর্বোত্তম মুনাফা অর্জনই হচ্ছে আমাদের কাম্য। বাংলাদেশে আপনাদের বিনিয়োগের সুরক্ষা ও বৃদ্ধি সুনিশ্চিত। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের 100টি ইকোনমিক জোনের 30টির স্থান নির্বাচন করা হয়েছে। 10টির ভিত্তি স্থাপন করা হবে আগামী মাসে, যেখানে বিনিয়োগকারীরা পাবেন বিপুল যুবশক্তি, বিশাল বাজার আর উন্নত যোগাযোগ ব্যবস্থা। সরকারের পক্ষ থেকে আমরা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করব। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে বনানী কবরস্থানে যান বেগম জিয়া। সেখানে প্রায় পৌনে 1 ঘন্টা অবস্থান করে দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেন তিনি। এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন বেগম জিয়া। এ সময় বিএনপি ছাড়াও বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। এর আগে কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। তারা কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মির্জা ফখরুল। জনাব আরাফাত রহমান রাজনীতি করতেন না, কিন্তু তিনি জনগণের মধ্যে যে কত জনপ্রিয় ছিলেন তা তার জানাজার সময় প্রমাণিত হয়েছে। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং দেশনেত্রী খালেদা জিয়ার যে পরিবার, সেই পরিবার বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতির যে পতাকা তাকে ধারণ করে এবং বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার ভরসার স্থল হচ্ছে তারাই। চট্টগ্রাম সিটি মেয়রের 7 দিনে মীমাংসা করার আশ্বাসে আন্দোলন থেকে আপাতত সরে এলেন চিকিৎসকরা। ঘোষণা দিলেন ধর্মঘট স্থগিতের। বিকেলে আয়োজিত চিকিৎসক সমাবেশে সিটি মেয়র আজম নাসিরের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা এই ঘোষণা দেন। তবে রোগী ও স্বজনদের মধ্যে এখনো রয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। তারা গণমাধ্যমের কাছে শোনালেন গত 5 দিনের সীমাহীন দুর্ভোগের কথা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চিকিৎসকরা ধর্মঘট স্থগিত করতে যাচ্ছেন তার আভাস পাওয়া যাচ্ছিল আগেই, কিন্তু কিভাবে ধর্মঘট স্থগিত করবেন তা নিয়ে ছিল কিছুটা জটিলতা। শেষ পর্যন্ত জনগণের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে চট্টগ্রাম প্রেস ক্লাব। শনিবার রাতে প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে বসেন চিকিৎসকরা। শেষ পর্যায়ে সম্মানজনক সমাপ্তির জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে আয়োজন করা হয় চিকিৎসক সমাবেশ। সেখানে সিটি মেয়রের আশ্বাসে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন বিএমএ সভাপতি। বিষয়টা বিবেচনা করে একবারের জন্য হয়তো সুযোগ দেন আপনাদের যে ধর্মঘটটা স্থগিত রাখেন এবং তারপর বিষয়টা আমি দেখছি এবং দ্রুত কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ এটা চূড়ান্ত নিষ্পত্তি হবে। নগর পিতা আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং আমাদের পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ওনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যাদের ভুল বোঝাবুঝি হয়েছে একটা সমাধানে আসবেন। ওনার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আমাদের জনগণের কথা বিবেচনা করে আমাদের যে কর্মসূচি ছিল
এটা আমরা স্থগিত করেছি। অনেকটা হঠাৎ করে 5 দিন আগে এ ধর্মঘটের ডাক দিয়েছিল বিএমএ। অপারেশনের সময় এক প্রসূতি মায়ের মৃত্যু সহ 2টি ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে 3 চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে মামলা প্রত্যাহারের দাবিতে ধর্মঘট শুরু করেন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তি পোহাতে হয় চট্টগ্রাম এবং তার আশপাশের জেলা ও উপজেলার রোগীদের। 3-4 বার আসছি এখানে, তো ওনারা বলে দেবে না দাম লাগবে বন্ধ। ব্রেন স্ট্রোক আর হার্ট স্ট্রোক, দুটোই স্ট্রোকের রোগী যদি এভাবে ভুগে তাহলে তো মরে যাবে। এটা তো মরণ ছাড়া তো আর কোনো পথ নাই আমাদের। 3 দিনের চিকিৎসা ভিসা নিয়ে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের ও চিকিৎসকদের এই ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়। ডাক্তারের সঙ্গে দেখা করতে পারছি না, এতে সমস্যা আরো বাড়ছে। আমি এখানে এসেছি বেশ কদিন হলো, কিন্তু এখনো চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারিনি। কিন্তু বিএমএ নেতারা বলছেন ভিন্ন কথা। এই 5 দিনেরটা আমরা, আমার মনে হচ্ছে আমরা মেজর কোনো, যেটা কষ্ট হয়েছে অনেকের, কিন্তু আমরা সরকারিভাবে যে প্রতিষ্ঠানগুলি বন্ধ রেখেছি, প্রাইভেট মেডিকেলগুলো যেভাবে খোলা রেখেছি। সরকারি চিকিৎসা কেন্দ্রের অভাবে শুধুমাত্র নগরীতেই গড়ে উঠেছে অন্তত 1000 ছোট বড় ক্লিনিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে সন্তান প্রসবকালীন জটিলতায় প্রতি বছর যতজন নারী মারা যান তার চেয়ে 2.5 গুণ বেশি নারীর মৃত্যু হয় জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে। মাত্র 7.8% নারীকে ক্যান্সারের পরীক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে পাওয়া গেছে এমন তথ্য। জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রাথমিকভাবে শনাক্ত করতে রয়েছে সহজ কিছু পরীক্ষা। জনগণের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দিতে 12 বছর ধরে নানা ধরনের সরকারি কর্মসূচি চলছে। বাকিদেরকে সেবার আওতায় আনতে সচেতনতার উপর গুরুত্ব দিলেন বিশেষজ্ঞরা। প্রতি বছর দেশে জরায়ুমুখ এবং স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 13,000 নারী। এ পরিসংখ্যান ভয়াবহ হলেও পরীক্ষার বাইরে থেকে যাচ্ছেন 91.2% নারী। অজ্ঞতা আর সামাজিক কুসংস্কার নারীদের এ ধরনের পরীক্ষা নিরীক্ষা থেকে দূরে রাখছে বলে মনে করছেন অনেকে। এমন নানা পরিসংখ্যান আর কারণ উঠে এসেছে জরায়ুমুখ স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহের এক সেমিনারে। রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত এ সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ধারণা দিলেন এ দুটি ক্যান্সার শনাক্তের সহজ কিছু উপায় সম্পর্কে। ক্যান্সারকে যদি আর্লি ডিটেকশন করা যায় তাহলে শুধু তাকে বাগে আনা যাবে। আর ক্যান্সার যদি লেট হয়ে যায়, সে যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। ভাইয়া হলো ভিজুয়ালি ইনফেকশন বা আইডেন্টিফিকেশন উইথ অ্যাসিডিক অ্যাসিড, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অথবা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। এদিকে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের এ প্রতিনিধি আহ্বান জানালেন নারী পুরুষ নির্বিশেষে সবাইকে এ বিষয়ে সচেতন হবার। কিছু কিছু শব্দ আমরা উচ্চারণ করতে শাই ফিল করি, যে ব্রেস্ট বা ইউটেরাস, যে জরায়ুর মুখের কথা অনেকে লজ্জায় বলতে চায় না। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানালেন 2,70,00,000 নারীকে এখনই পরীক্ষার প্রয়োজন, যা সীমিত সম্পদ দিয়ে করা সম্ভব হচ্ছে না। মানুষকে জানাতে হবে যে এই ক্যান্সারগুলো কি কারণে হয় এবং তার কোন সময় ডাক্তার কিংবা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। স্বাস্থ্যমন্ত্রী সরকারের নানা ধরনের উদ্যোগের উল্লেখ করে সবাইকে সচেতন হবার আহ্বান জানালেন। সচেতন হলেই কিন্তু হয় এটা। আমরা যদি নিয়মিতভাবে পরীক্ষা নিরীক্ষা করাই তাহলে আমরা একটা সময় নিশ্চিত হতে পারি যে না, আমাদের এটার সম্ভাবনা নাই, অথবা হলেও প্রাথমিকভাবে ধরা পড়লে আমরা এখানে নিরাময় করতে পারছি। সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ আর প্রচারণার উপর জোর দিয়েছেন উপস্থিত বিশেষজ্ঞরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। 2 দফা জানাজা শেষে সাংবাদিক আলতাফ মাহমুদের লাশ নেওয়া হয়েছে পটুয়াখালীর গলাচিপায়। বাবার কবরের পাশে দাফন কাল। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন। প্রচন্ড শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 6.1 ডিগ্রি সেলসিয়াস। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরে প্রচণ্ড শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট চালিয়ে সড়কে যানবাহন চলাচল করছে। শীত উপেক্ষা করে কর্মস্থলে ছুটছে কর্মজীবী মানুষ। চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে, তারপরেও চলাফেরা তো করতে হবে, প্রতিদিন কর্মে যেতে হয়। আসলে আমরা তো কর্ম করি, ঠান্ডার সাথে আমাকে যুদ্ধ করে চলতে হয়। ঠান্ডায় ঘরতে বেরোতে পারছি না, কাজ কাম ঠিক মতো করতে পারছি না। রাজশাহীতে গত দুদিনের চেয়ে তাপমাত্রা আরও কমেছে। প্রচন্ড ঠান্ডায় ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঠান্ডার জন্য কাজ কাম করতে পারছি না ভাই, কি করে পেটের দোকান আসতেছে ভাই। কাপড় চুপড়ে এত পরে আছে, তাও শীত দিচ্ছে না, এত শীত পড়ছে।
রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শীতে রাস্তাঘাটে কমে গেছে মানুষের আনাগোনা। খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। প্রচন্ড হচ্ছে ঠান্ডার কারণে আমরা কোনো কাজ কাম করতে পারছি না, বেড়াতেও পারছি না। জায়গায় কাজ কাম করি যে আমাদের নিয়ে আনবে, তাও যেতে পারছে না, অসুখ বিসুখে ভুগছে। কুড়িগ্রামে শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। এসব রোগ থেকে বাঁচতে নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমার বাচ্চা নিউমোনিয়ার জন্য এখানে নিয়ে আসছে। এখানে আমার বাচ্চা 4 দিন ধরে এখানে নয় নিউমোনিয়া হচ্ছে। কনকনে ঠান্ডা শীতের বাতাসে যেন বাইরে শিশুরা অথবা বয়োবৃদ্ধরা বেশিক্ষণ না থাকে, কারণ এই শীতের বাতাসেই আমাদের শ্বাসতন্ত্রের যে প্রদাহ এবং অন্যান্য সংকোচনটা বেড়ে যায়, ফলে শিশুরা এবং বয়োবৃদ্ধরা শ্বাসজনিত রোগে ভোগে। নাটোরেও জেগে বসেছে শীত। কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এছাড়া রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, পাবনা, লালমনিরহাট, ভোলা, নীলফামারী, ঠাকুরগাঁও ও গাইবান্ধায় প্রচণ্ড শীত ও হিমেল হাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ইসমাত জাহান, সময় সংবাদ। প্রবল তুষারঝড়ের দ্বিতীয় দিনে নিউ ইয়র্কে হাইপোথার্মিয়ায় 3 জন সহ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 18 জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশো মানুষ। নিউ ইয়র্কে বর্তমানে তুষারপাত বন্ধ হলেও 11টি অঙ্গরাজ্যে এখনও জরুরি অবস্থা বহাল রয়েছে। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি জানতে আমরা স্কাইপে যোগাযোগ করেছিলাম আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর সাথে। তিনি জানিয়েছেন আমাদের বিস্তারিত। নিউ ইয়র্ক সহ সারা যুক্তরাষ্ট্রেই তুষারঝড় বন্ধ হয়েছে। রোববার ভোর থেকেই আসলে এই তুষারঝড় বন্ধ হয়েছে। তবে নিউ ইয়র্কে সর্বশেষ সেন্ট্রাল পার্কে তুষারপাতের মাত্রা 26.9 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়া জেএফকে বিমানবন্দরে এই তুষারপাতের রেকর্ড পরিমাণ ছিল 30 ইঞ্চি। এছাড়া পেনসিলভেনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়াতে যেটি হয়েছে যে সর্বোচ্চ 85 মাইল বেগে দমকা হাওয়ার রেকর্ড করা হয়েছে গত রাত পর্যন্ত। আসলে ভোর রাত থেকেই আস্তে আস্তে এই শীতকালীন ঝড় জোনাস দুর্বল হয়ে আসে এবং সকাল নাগাদ অর্থাৎ সূর্যোদয়ের আগেই এই তুষারপাত বন্ধ হয়ে যায়। নিউ ইয়র্ক সিটিতে ইতিমধ্যেই বেশ কিছু সাবওয়ে চলাচল শুরু করেছে এবং বাস অনেক লাইনেই বাস সার্ভিসও শুরু হয়েছে এবং নিউ ইয়র্ক সিটির মেয়র নিউ ইয়র্কে যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য পরিচ্ছন্নতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। নিউ ইয়র্কের স্যানিটেশন ডিপার্টমেন্ট এর মধ্যেই তুষার পরিচ্ছন্নের কাজ শুরু করেছে। এখানে বলে রাখা প্রয়োজন যে নিউ ইয়র্ক সিটিতে প্রায় 3 লক্ষাধিক টন লবণ মজুদ রয়েছে, যেগুলো এই তুষার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা হবে। এছাড়া নিউ ইয়র্ক সিটি $77.7 মিলিয়ন বরাদ্দ দিয়েছে। এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদের প্রবাসী বাঙালিরা সবাই ভালো রয়েছেন। কোনো বাঙালি হতাহতের ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি। অবসরপ্রাপ্ত বিচারপতিদের রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির বক্তব্যকে দুঃখজনক মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেছেন, এ ধরনের বক্তব্য বিএনপিকে আন্দোলনের ইস্যু সৃষ্টি করতে সহায়তা করছে। সকালে রাজধানীর একটি স্কুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ ধরনের বক্তব্য দেয়া থেকে প্রধান বিচারপতিকে বিরত থাকারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতিদের রায় লেখা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী বিচারপতি যে বক্তব্য রেখেছেন তা অত্যন্ত দুঃখজনক। অ্যাবসলিউটলি বিচারপতিদের সাথে অনুষ্ঠিত কোনো সভায় এই কথাটি বলতে পারতেন। প্রকাশ্যে এই কথাটি বলে তিনি বিএনপির হাতে একটি অস্ত্র তুলে দিয়েছেন। প্রধান বিচারপতি হিসাবে কোনো অবস্থাতেই সমীচীন না বলে আমি মনে করি। আজকে তত্ত্বাবধায়ক সরকার যদি প্রস্তাবিত হয় তাহলে মাজদার হোসেন মামলার রায়, যেই রায় অবসরে থাকাকালীন প্রধান বিচারপতি মোস্তফা কামাল সাহেব দিয়েছিলেন, যেই রায়ের ভিত্তিতে বিচার বিভাগ স্বাধীন হয়েছিল, নির্বাহী বিভাগ থেকে আর পৃথক হয়েছিল, সেই রায়টিও প্রস্তাবিত হয়ে যায়। মাননীয় প্রধান বিচারপতি এর আগেও নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সম্পর্কে একটি প্রস্তুতি নিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে বা মন্ত্রী হিসাবে আমার অতিকথন সাজে, কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতির অতিকথন শোভা পায় না। দয়া করে এমন কোনো কথা বলে বিতর্কের সৃষ্টি করবেন না যাতে করে রাজনৈতিক দলগুলো কোনো ইস্যু পায়। আপনার কথা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে
সেটা জাতির জন্য, দেশের জন্য অমঙ্গলজনক। মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টি বের হয়ে আসার ব্যাপারে একমত হয়েছেন দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। দুপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কো চেয়ারম্যান জিএম কাদের। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে। সাক্ষাতে আনুষ্ঠানিকভাবে তাকে বিষয়টি জানানো হবে। সেখানে প্রধানমন্ত্রী ওনাকে একটা পজিশন দিয়েছেন, উনি অ্যাকসেপ্ট করেছেন, মন্ত্রীদেরকে পজিশন দিয়েছেন, মন্ত্রীরা অ্যাকসেপ্ট করেছে। এখন আমি ঘরের থেকে বসে প্রধানমন্ত্রীকে জানিয়ে দিলাম যে আই রিজাইন, আই ডোন্ট গো, আমি আপনার এটা মানি না। এই জিনিসটা আমরা মনে করেছি যে সৌজন্যমূলক, এটা একটা সৌজন্যের ব্যত্যয় হবে। তো আমরা চাচ্ছি যে ওনার কাছে গিয়ে পরিষ্কার বলা যে আমরা এই কারণে চলে আসতে চাচ্ছি, আপনি আমাকে যে সম্মানটা দিয়েছেন ওটা আপনার সম্মানটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। রাত 11টার সময় আরো থাকছে। চট্টগ্রামের হাটহাজারী থেকে স্কুল ছাত্র অপহরণের মূল হোতা নুরুদ্দিনের 4 দিনের রিমান্ড মঞ্জুর। পেশাদার অপহরণকারী হিসেবে নাম রয়েছে পুলিশের তালিকায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং জাতীয় প্রেস ক্লাবে দুদফা জানাজা শেষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি সাংবাদিক আলতাফ মাহমুদের মরদেহ নেওয়া হয়েছে নিজ গ্রাম পটুয়াখালীর গলাচিপায়। সেখানেই কাল বাবার কবরের পাশে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ সকাল 8:45টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাংবাদিক আলতাফ মাহমুদের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে আনা হলে তার প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আমরা সবাই শোকাহত, মর্মাহত, এবং তিনি সারা জীবন সাহসী সাংবাদিকতা করেছেন, সৎ সাংবাদিকতা করেছেন। পেশাজীবী সাংবাদিক হিসাবে তিনি যেমনি তার পেশার দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সততার সাথে। সাংবাদিকতার স্বাধীনতার আন্দোলন, এই সব আন্দোলনে তিনি পুরোধা ছিলেন। গণমাধ্যমের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসাবে শেষ দিন পর্যন্ত কাজ করেছেন। উনার এই অকাল মৃত্যুতে গণমাধ্যমের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার তার পাশে আছেন, ছিলেন এবং ভবিষ্যতেও থাকবে। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এর আগে সকাল 11:30টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে অনুষ্ঠিত হয় আলতাফ মাহমুদের প্রথম জানাজা। এরপর জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজায় সাংবাদিক নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শরিক হন। বিকেলে আলতাফ মাহমুদের মরদেহ হেলিকপ্টার যোগে নেওয়া হয় তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। সোমবার তাকে দাফন করা হবে তার বাবার কবরের পাশে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। নারীর প্রতি সহিংসতা, অশ্লীলতা, নারী শিশু অপহরণ, নিরাপত্তা হুমকি এবং যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সহায়তা চাইলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মাইক্রোসফট, গুগল ও ইউটিউব কর্তৃপক্ষ। সিঙ্গাপুরে ফেসবুক, মাইক্রোসফট, গুগল ও ইউটিউব কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে দেশে ফিরে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ফেসবুক কর্তৃপক্ষ নারীর প্রতি সহিংসতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ইউআরএল সরবরাহ করলে 48 ঘন্টার মধ্যে তারা আমাদের একটা ফিডব্যাক দেবে। জীবনের নিরাপত্তার হুমকি সংশ্লিষ্ট তথ্যের ক্ষেত্রে ফেসবুককে তাদের তথ্য প্রদান বা চাহিদা প্রেরণের জন্য আহ্বান জানাতে হবে। google.com.bd সার্চে আপত্তিকর বিষয়াদি থাকলে তা শনাক্ত করে অপসারণের জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবেন। ইউটিউবে কোনো ভিডিওর ক্ষেত্রে কোনো রকম আপত্তি থাকলে কোন অংশে আমাদের আপত্তি রয়েছে সেই বিষয়ে আমরা যদি তাদের রিপোর্ট করি বা ফ্ল্যাগিং করি তাহলে সেক্ষেত্রে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। চট্টগ্রামের হাটহাজারী থেকে স্কুল ছাত্র অপহরণে মূল হোতা নুরুদ্দিনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু ইউসুফ এ রিমান্ড মঞ্জুর করেন। শনিবার সকালে খাগড়াছড়ির গুইমারা ইউনিয়ন থেকে আটকের পর আজ তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক নুরুদ্দিনের নাম পেশাদার অপহরণকারী হিসেবে পুলিশের তালিকায় উল্লেখ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অপহরণের বেশ কটি মামলাও রয়েছে। গত 13 জানুয়ারি সন্ধ্যায় হাটহাজারীর উপজেলা গেট এলাকায় নিজ বাড়ি থেকে 7ম শ্রেণীর ছাত্র আপনকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এই ঘটনায় জড়িত সন্দেহে নুরুদ্দিন সহ 6 জনকে আটক করে পুলিশ। পরে তাদের জবানবন্দি অনুযায়ী আপনকে উদ্ধার করা হয়।
সে 3 বছর আগে 1 কোটি টাকা নিয়ে দুবাই প্রবাসী আবুকে, ফটিকছড়ির দুবাই প্রবাসী আবুকে কাঞ্চননগর পাহাড়ে নিয়ে ছাড়িয়ে দেয়। এই ব্যাপারে 5 থানায় মামলা হয়েছে। আপনকে অপহরণ করছে গত 13/1/2016 তারিখ সন্ধ্যা 6:10 তারা সবাই ঘটনার কথা শেয়ার করছে। তার পেশাই হলো শুধু অপহরণ করা। সে অস্ত্রের ভয় দেখায় অপহরণ করে সে বড় অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের টার্গেট হইল ধনী লোক, আর হইল মনে করেন আপনার সাথে আমার ঝগড়া আছে, বিরোধ আছে, আপনি আমার তার মাধ্যমে অপহরণ করাইলেন আমার ক্ষতিগ্রস্ত করার জন্য। এই ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা সুভাষচন্দ্র বসু 1945 সালে বিমান দুর্ঘটনায় মারা গেছেন বলে মেনে নিয়েছিল 1995 সালের মন্ত্রিসভা। ভারত সরকার প্রকাশিত নেতাজির অন্তর্ধান সংক্রান্ত গোপন নথিতে এমন তথ্য পাওয়া গেছে। নেতাজির 119তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার কেন্দ্রীয় সরকারের কাছে সংরক্ষিত 100টি গোপন নথি প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকাশিত নথি থেকে জানা যায় টোকিওর রেনকোজি মন্দিরে রাখা নেতাজির দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত চিঠিপত্র। আরও জানা যায়, স্বাধীনতার পর নেতাজির স্ত্রীকে পেনশন দেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি তা নিতে রাজি না হওয়ায় নেতাজির মেয়ে অনিতাকে তার বিয়ের আগ পর্যন্ত পেনশন দেওয়া হতো। তবে প্রকাশিত নথিগুলো থেকে এটি স্পষ্ট নয় যে নেতাজি 1945 সালে বিমান দুর্ঘটনায় মারা গেছেন কিংবা 1945 সালের পরও বেঁচে ছিলেন। জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়ে শেষ 2 টি-20 খেলতে পারেননি মুস্তাফিজ ও মুশফিকুর রহিম। তবে শতভাগ ফিট থাকলে আর ইচ্ছা পোষণ করলে 4 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হওয়া পাকিস্তান সুপার লিগ PSL-এ তাদের খেলার ব্যাপারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। এখনো সিদ্ধান্ত নেই যে তাকে পাঠানো হবে কিনা, আগে দেখুক, ফিটনেস দেখুক। আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, তার আমাদের ফিজিওর আছে, তাকে আগে ফিটনেসের ব্যাপারটা তার আগে দেখুক। তো এটার পরে তাদের রিপোর্টের উপর ডিপেন্ড করবে সে যেতে পারবে কি পারবে না। মুশফিকে যেটা জানে, এটা টেম্পোরারি একটা রিহ্যাবে আছে সে 2 সপ্তাহের মধ্যে। এর মধ্যে যদি ফিট হয়ে যায়, যদি সে মুশফিক মনে করে যে ইজ ফিট, তাহলে এটা তার উপরে ডিপেন্ড করছে সে যাবে কি যাবে। রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে কাল। শহীদদের নিয়ে এমন কোনো কথা বলেননি তিনি, দাবি বিএনপির। চট্টগ্রামে মেয়রের আশ্বাসের পরও ফের আন্দোলনে না যাওয়ার প্রতিশ্রুতি দেননি চিকিৎসকরা। ঘোষণা দিলেন ধর্মঘট স্থগিতের। রোগীদের সীমাহীন দুর্ভোগ। বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় এখনই, বললেন প্রধানমন্ত্রী। মধ্যমের দেশে পরিণত করতে সবার সহযোগিতার আহ্বান। সহিংসতা, অশ্লীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সহযোগিতা করবে ফেসবুক, গুগল, ইউটিউব। সিঙ্গাপুরে বৈঠক শেষে দেশে ফিরে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এবং প্রতি বছর দেশে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 13,000 নারী। পরীক্ষা নিরীক্ষার বাইরে থেকে যাচ্ছে আরও 91%। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।